আমরা প্রায় সবাই নোটিস করছি যে আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজটা শেষ হওয়ার পর থেকে এই যে বিপিএল পর্যন্ত যে লম্বা বিরতিটা, এই বিরতিটা আমাদের ক্রিকেটাররা ভালো কাজে লাগাচ্ছেন। এর মধ্যে বেশি করে চোখে পড়ছে আমাদের জাকের আলী অনেকের চেষ্টাটা। সে এই সময়ে অনেকের সঙ্গে কাজ করতেছে। প্রথমত আমাদের টিমের যে দুইজন ব্যাটিং স্পেশালিস্ট কোচ আছেন, সালাউদ্দিন ভাই, আশরাফুল, দুজনের সঙ্গে কাজ করতেছে, সোহেল ভাইয়ের সঙ্গে কাজ করতেছে, ইভেন তামিম ইকবালের সঙ্গেও কাজ করতেছে। তামিম ইকবালের সঙ্গে নাকি অফ সাইডে শট বাড়ানোর জন্য কাজ করতেছে। সালাউদ্দিন ভাই নাকি তাকে এরকম একটা ট্রেনিং করাচ্ছেন যাতে সে লেগে একদমই শট না করে কিছু সেশন ব্যাটিং করে। এরকম সব বিভিন্ন রকম নিউজ বা ফুটেজ আমরা দেখতেছি। এখন কথা হচ্ছে, অনেককে নিয়ে এই যে আগ্রহ, আশরাফুল, সালাউদ্দিন ভাই, সোহেল ভাই বা তামিম, সবাই যে আগ্রহটা দেখাচ্ছেন, এটা নিয়ে অনেকের একটু কোশ্চেন তৈরি হয়েছে যে কি ব্যাপার, যে জাকেরের মধ্যে কি আছে যে জাকের রে সবাই মিলে এই যে টেনে তোলার চেষ্টা করতেছে। জাকের কেন এমন অপরিহার্য হয়ে উঠলো? জাকের তো ফর্মে নাই, অনেকদিন ধরে রান করতে পারতেছে না, খুব বেশি দিন না, তারপরে আমাদের স্মৃতি বলতেছে যে অনেকদিন ধরে রান করতে পারতেছে না, জাকের চলতেছে না। তাহলে জাকের নিয়ে সবাই উঠে পড়ে লাগছে কেন? আজকে আমি এই জিনিসটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব যে জাকেরকে নিয়ে এই উঠে পড়ে লাগার কারণটা কি। একই সঙ্গে এটাও বলার চেষ্টা করব যে এই যে উঠে পড়ে লাগা, এটা উল্টে জাকেরকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে কিনা। এই দুটো জিনিস নিয়ে আজকে একটু আলোচনা করব। দেখেন, যেটা বললাম যে আয়ারল্যান্ডের বিপক্ষে আমাদের সিরিজটা শেষ হওয়ার পরে বিপিএল পর্যন্ত একটা লম্বা গ্যাপ পেলো, লম্বা ছুটি পেলো আমাদের ক্রিকেটাররা। এটা দেখতে খুব ভালো লাগছে যে আমাদের ক্রিকেটাররা যারা বাইরে লিগ খেলতে চলে গেছে তো চলে গেছে, এছাড়া দেশে যারা আছে তারা খুব বেশি দিন ছুটি কাটায় নাই। বেশিরভাগই ছোটখাটো ছুটি কাটায় ঢাকায় চলে আসছে। ঢাকায় এসে বেশিরভাগ মানে মূলত আমাদের ব্যাটসম্যানরা এই কাজটা করছে। ওকে, বোলারদের আসলে একটু বেশি রেস্ট নেওয়া উচিত। বোলাররা ঢাকার বাইরে যারা ওই যে বললাম যে ফ্রাঞ্চাইজি লিগ খেলতে গেছে, ফাইন, নতুবা ওরা একটু ঘোরাঘুরির ওপরে আছে। কিন্তু আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের প্রায় সবাইরে আমি দেখলাম যে তারা এসে মিরপুরে নিজেদের নিয়ে কাজ করতেছে। এটা দেখতে খুব ভাল লাগে। আগে এরকম অফ সিজন তো আর এখন হয় না। আগে তো একটা সময় 3 মাস 4 মাস অফ সিজন ছিল, কিন্তু আগে এরকম সিরিজ বিরতিতে আমাদের দু একজন ক্রিকেটার ছাড়া কাউকে মিরপুরে দেখতাম না। মূলত মুশফিক সেটা ছিল, বাকি সবাই আসলে ওয়েট করতো কবে ক্যাম্প করা হবে, কবে সবাই মিলে প্র্যাকটিস করব সেটা। এবার আমরা দেখলাম যে শান্ত প্র্যাকটিস করতেছে, ইমন প্র্যাকটিস করতেছে, তানজিদ তামিম প্র্যাকটিস করতেছে, জাকের প্র্যাকটিস করতেছে, আরো কেউ কেউ করতেছে কিনা আমি হয়তো মিস করে যেতে পারি। কিন্তু এ কয়জন রেগুলার নিজেদের নিয়ে কাজ করতেছে, এবং আমি ওখানে খোঁজ খবর যতদূর পেলাম প্রত্যেকে অ্যাকচুয়ালি শান্ত সব ধরনের ড্রিল নিয়ে কাজ করতেছে, কিন্তু বাকি কয়েকজন মূলত হচ্ছে তাদের যে দুর্বলতাগুলো নিয়ে গত কিছুদিন ধরে আমরা আলাপ করতেছি সেগুলো নিয়ে কাজ করতেছে। এটা খুবই ভালো কথা, খুবই ভালো কথা। আমরা সব সময় বলি যে ব্যাটসম্যানরা যখন হচ্ছে, ও আচ্ছা, সাইফও কাজ করতেছে, ব্যাটসম্যানরা যখন হচ্ছে ফিল করবে যে আমার প্রবলেম আছে, তখন ওটা সলভও আছে। আগে ফিলটা করতে হবে, সে ফিল করা থেকেই তো তারা মাঠে আসছে, ফলে এটা নিশ্চয়ই সমাধান হবে। এর মধ্যে বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছে জাকের আলী অনেক। যে জাকের আলী অনেক শুধু কাজ করতেছে তাই না, তাকে নিয়ে অনেকে খুব আগ্রহী এবং অনেকে খুব ব্যতিব্যস্ত ট্রেনিং করতেছে। এই যেটা বললাম, সালাউদ্দিন ভাই এক ধরনের ট্রেনিং করাচ্ছে বলে খবর। এটা আমি জানি না, আমি তো গিয়ে দেখি নাই। যে তাকে নাকি লেগ রেস্ট্রিক্টেড করে, অনসাইড রেস্ট্রিক্টেড করে শট করতে বলা হচ্ছে, যে তুই এই আগামী 3 ওভারে অনসাইডে কোনো শট করতে পারবি না। আবার আশরাফুল তাকে নিয়ে কাজ করতেছে, সোহেল ভাই তো আছেই, সোহেল ভাই তো আমাদের ব্যাটসম্যানদের মূলত বেসিক গুলো সেই দেখাশোনা করে এই রকম বিরতির সময়। এছাড়া অনেক নিজের আগ্রহে বেশ কয়েকদিন তামিমের সঙ্গে কাজ করছে। তামিমের সঙ্গে আরো কয়েকজন কাজ করছে, সম্ভবত শান্তও বেশ কিছু কাজ করছে। শান্ত ফোন দিছিল তামিম, এসে তাকে বেশ কিছু ড্রিল করাছে। তামিমের সঙ্গে কাজ করারও নাকি মূল কারণ ছিল জাকের আলী অনেকের অফ সাইডে শট বাড়ানো। আপনারা জানেন যে তামিম আমাদের অফ সাইডে যারা ভালো খেলে বা খেলতো তাদের মধ্যে ওয়ান অফ দি বেস্ট হচ্ছে তামিম ইকবাল। তো এই সবকিছু মিলে যে প্রশ্নটা তৈরি হয়েছে সেটা হচ্ছে জাকেরকে নিয়ে এত আগ্রহ কেন।
এই সবাই মিলে জাকেরকে যে টেনে তুলতে চাচ্ছে, এটার দরকারটা কি? আমাদের ফেলে দিলেই হয়। ওই যে পজিশন, ওই পজিশনে তো আমাদের খেলোয়াড় আছে, আমাদের ওই পজিশনে অঙ্কন আছে, ওই পজিশনে সোহান আছে, আরো অনেকে আছে, আকবর উঠে আসতেছে, অমুক আছে তমুক আছে, অনেকে আছে। এখন জাকেরকে তো ফেলে দিলেই হয়। প্রথমত আমি এখানে আমাদের যারা কাজ করতেছেন তাদের প্রতি বিরাট একটা কৃতজ্ঞতা জানাই এবং বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানাই যে এই যে একটা একটা কালচারাল প্র্যাকটিস, অনেকের পরিণতি কি হবে সেটা অনেক পরের কথা। আগে হচ্ছে এই যে সবাই যে উদগ্রীব আচরণ করতেছেন, সবাই যে জাকেরকে টেনে তোলার চেষ্টা করতেছেন, এইটাই হচ্ছে কালচারাল প্র্যাকটিস। আপনার ক্রিকেট কালচার করি না, ক্রিকেট তো গান বাজনা না যে এখানে কোনো কালচারাল অ্যাক্টিভিটিস হবে। ক্রিকেটের কালচারটা এইটা যে আপনি নানা রকম ভাবে একটা টেস্ট প্লেইং নেশন যা করে সেটা করা উচিত। আপনি একটা ছেলের পিছনে ইনভেস্ট করছেন, জাকের আলী অনিকের পেছনে আপনি ওর 12-13 বছর বয়স থেকে ইনভেস্ট করে আসতেছেন। বিসিবি ইনভেস্ট করছে, আমরা ভালোবাসায় ইনভেস্ট করছি, নানা রকম ইনভেস্টমেন্ট আছে। ইনভেস্ট মানেও কিন্তু শুধু টাকা পয়সা না, সময়ের ইনভেস্টমেন্ট আছে। আমার ন্যাশনাল টিমের একটা জায়গা অকুপাই করার ইনভেস্টমেন্ট আছে। এখন এই ইনভেস্টমেন্টটা আমি হঠাৎ করে ভেসে যেতে দিব? এই 2-3 মাস সে ফর্মে নাই বলে আমি তারে ছেড়ে দিব? এত সোজা না। আমি ইনভেস্ট করছি, আমি ওর থেকে কিভাবে আউটপুটটা পরেও বের করতে পারবো আমি শেষ দেখে ছাড়বো। একসময় যদি মনে হয় না হবে না, হবে না, কিন্তু তার মানে এই না যে হুট করে আমরা হাল ছেড়ে দিব। তাতে তার দুর্বলতা যাই থাকুক না কেন, এই চেষ্টাটা সবাই মিলে চালাতে হবে। এটাই হচ্ছে ক্রিকেট কালচার। সারা পৃথিবীতে এটা করা হয়। পৃথিবীর অন্যান্য দেশে এটার জন্য একটা এক্সেলেন্স সেন্টার থাকে, মূলত এরকম যারা ভুগতেছে তাদেরকে ওই এক্সেলেন্স সেন্টারে পাঠানো হয়। এখনো আমাদের সেটা নাই, তো সেটা বিসিবির লোকজনই করতেছে, বিসিবির কোচরাই করতেছে। এটা খুবই ভালো ব্যাপার, খুবই ভালো ব্যাপার। আর দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ওকে দরকার কি? এখন এইটা খুব সাবজেক্টিভ প্রশ্ন, খুবই। জাকের আলী অনেককে আমাদের আসলেই দরকার। দেখেন, জাকের আলী অনেকের উপরে আমরা অনেকে রাগ করতে পারি, এর মাঝে কিছুদিন টিমে যে ব্যাপার স্যাপার ঘটছে সেগুলো নিয়ে আমরা তার উপরে ক্ষুব্ধ হইতে পারি। এখন আমি যে সময়ে ওই যে সিন্ডিকেট মেন্ডিকেট এইসব আলোচনা চলতেছিল, ওই সময় কিন্তু বারবার বলছি যে এই পুরো প্রক্রিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জাকের আলী অনেক। কারণ কি, কে সিন্ডিকেট চালাচ্ছে এটা কেউ দেখে না, দেখতে চায় হচ্ছে যে কে সিন্ডিকেটের সুবিধা পাচ্ছে। এই লোকটার উপরেই সবার রাগটা তৈরি হয় যে না, ও যেহেতু এটার সুবিধা পেয়ে এই পাইছে, ফলে ওরে আর দেখতে চায় না। এখন এটা তো ও সেদে নেয় নাই, ও তো কোনো অ্যাপ্লিকেশন করে নাই যে ভাই আমার স্পেশাল এইসব সুবিধা দেন, আমি কিপিং করতে চাই, ক্যাপ্টেন্সি করতে চাই, ফর্মে না থাকা অবস্থায় টিমে থাকতে চাই। এগুলো কেউ অ্যাপ্লিকেশন করে নিয়েছে? নেয় নাই। ওরে সামনে ঠেলে দেওয়া হয়েছে, কারোর একজনের ইগো রক্ষা করার জন্য ঠেলে দেওয়া হয়েছে, বা ব্যাপারটা হয়তো ভুল বোঝাবুঝি ছিল, ওইগুলো পুরনো আলাপ না করি। কিন্তু আলটিমেটলি সাফার করতেছে মানুষের মানসিকতার মধ্যে ও। কিন্তু জাকেরের দিকে আপনি যদি ফিরে তাকান, এই সব কিছু ভুলে যে মাঝে এই সময়টা কি কি হয়েছে এগুলো ভুলে গিয়ে আপনি যদি ক্রিকেটার জাকের আলীর দিকে যদি ফিরে তাকান, তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশে এত ফ্লাইং স্টার্ট পাওয়া ব্যাটসম্যান খুব বেশি আসে নাই। আপনি সে তার শুরুর পর থেকে 3টা ফরম্যাটে যে পারফর্মটা করছে, বিশেষত 2024-25-এ সেই যে পারফরমেন্স করছে, দেখেন তারে তো আমরা মূলত টি-20 ব্যাটসম্যান হিসেবে চিনি, বরং সে টি-20 শুরুতে খাবি খাইছে একটু, কিন্তু টেস্ট এবং ওয়ানডেতে যে কি অসাধারণ শুরু করছে। টি-20তেও ওই একই টাইমে 3টা ফরম্যাটে একই টাইমে অসাধারণ খেলছে, অসাধারণ খেলছে। কয়েকটা সিরিজ টানা জাকের আলী আমাদের সেরা খেলোয়াড় ছিল। সেটার একটা সর্বোচ্চ রূপ আমরা দেখছি ওয়েস্ট ইন্ডিজে। ওয়েস্ট ইন্ডিজের ওই ভেন্যু কন্ডিশন নিশ্চয়ই পুরোপুরি আমাদের স্যুট করে না। ওখানে গিয়ে আমরা 3 ফরম্যাটেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ফরম্যাটে জিততে পারি নাই, কিন্তু জাকের আলী অনেক 3 ফরম্যাট মিলেই ওখানে ছড়ি ঘুরায় আসছে। মানে যে ফরম্যাট এই নামে অনেকের ব্যাটে রান আছে এবং অনেক রান পাচ্ছে এবং প্রচন্ড দাপটের সঙ্গে রান পাচ্ছে, ফলে অনেককে ক্রিকেটার হিসাবে ছুড়ে ফেলার কোনো সুযোগ নেই। এবং আমি পার্সোনালি আমি একবার একটা কন্টেন্ট করছিলাম, সেখানে অনেককে বলছিলাম যে আমাদের টাইগার, এই জিনিসটা আমি সবসময় ফিল করি এবং করব। অনেক যদি আর কোনোদিন ন্যাশনাল টিমে কিছু নাও করতে পারে, তাও আমি বলে যাব যে ওর যে টাইগারের মতো অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটার ক্রিকেটে মারাত্মক দরকার আছে, সব খেলাধুলায় মারাত্মক দরকার আছে।
আপনি ছিঁড়ে ভুঁড়ে ফেলতে চান প্রতিপক্ষরে, আপনি একদম শেষ করে দিতে চান, আপনি আপনার সর্বোচ্চটা উজাড় করে দিতে চান, এটা যখন শরীরী ভাষায় প্রকাশ করতে পারেন, এটা বিরাট একটা ব্যাপার। দেখেন অনেকরে আমি খুবই জঘন্য কিপার মনে করি। আমাদের এখন পাইপলাইনে যত কিপার আছে সবচেয়ে জঘন্য কিপারদের একজন সে। অথচ ওই যে লাস্ট যে টি-20 সিরিজটায় ও কিপিং করলো, ওই সিরিজটায় আমি দেখলাম অন্তত ৩ বার এরকম হয়েছে যে বলের জন্য সে বাউন্ডারি লাইনে দৌড়ায় চলে গেছে। স্লিপ থেকে বল মিস হয়েছে, সেই বল নেওয়ার জন্য সে বাউন্ডারি লাইনে আক্ষরিক অর্থে বাউন্ডারি রোপে গিয়ে বাড়ি খাইছে। এখন এটাতে কিছু লাভ হয় নাই, ৪ হয়ে গেছে। কিন্তু এই যে একটা ব্যাকুল চেষ্টা, শরীরী চেষ্টা, এই জিনিসটার একটা আলাদা গুরুত্ব আছে। সব মিলে আমি মনে করি জাকের আলী অনেক একটা প্যাকেজ ক্রিকেটার। আপনি ওই ৬-৭ ব্যাট করবে, প্রয়োজন হলে একটু কিপিং করে দেবে, অসাধারণ আউটফিল্ড ফিল্ডার, অসাধারণ। এবং ওই যে শরীরী ভাষা, এইগুলা মিলায় জাকের আলী আসলেই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। শুধুমাত্র কালচারাল কারণে তারে টিকায় রাখতে হবে তা না, বা তার জন্য চেষ্টা করতে হবে তা না। ক্রিকেটার হিসেবে তার ওই সামর্থ্য আছে, সে যদি তার নিজের খেলাটা খেলতে পারে তাহলে সে আমাদের জন্য মহা গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে উঠবে। এখন এখানে যে জিনিসটা তার ক্রিকেটার হিসাবে যে জিনিসটা নিয়ে বেশি আলোচনা হচ্ছিল, যে সে মূলত ওই যে এক্সপোজ হয়ে গেল। প্রথম কিছুদিন রান করছে, তারে সবাই বুঝতে পারে না প্রতিপক্ষগুলো, এখন যেহেতু বিশ্লেষণ বেশি হয়েছে, এটা এক্সপোজ হয়ে গেছে যে ও অফ সাইডে খেলতে পারে না, ওর যাবতীয় কিছু হচ্ছে অন সাইডে। ও ফিফথ স্টাম্প সিক্সথ স্টাম্পের বলও সাফল করে বেরোয় গিয়ে অন সাইডে মারতে চায়। এটা প্রতিপক্ষ বুঝে ফেললে রান করা কঠিন। এইখানে অনেকগুলো ব্যাপার আছে। প্রথমত হচ্ছে এই দুর্বলতা নিয়েই অনেক ব্যাটসম্যান গ্রেট হয়েছে। অনেক ব্যাটসম্যানের মধ্যে একজনের কথা বললেই সবাই বুঝবেন যে আসলে কত বড় গ্রেট হওয়া যায়। স্টিভেন স্মিথ এই একই রকম ব্যাটিং নিয়ে, জাকেরের চেয়ে দেখতে সুন্দর স্টিভেন স্মিথেরটা, জাকেরের চেয়ে সুন্দর বলছি, স্টিভেন স্মিথের ব্যাটিং আমার কাছে খুবই কুৎসিত লাগে, বরং জাকেরের যে পাওয়ার হিটিং ওটা স্মিথের চেয়ে বেটার লাগে। যাই হোক, আমি স্মিথের সঙ্গে এখন তুলনা করতেছি না, কিন্তু স্মিথ কিন্তু যখন ব্যাটসম্যান হলো, সে তো মূলত লেগ স্পিনার ছিল যে টুকটাক ব্যাট করতে পারে, লোয়ার অর্ডার ব্যাটসম্যান ছিল। সে যখন ব্যাটসম্যান হলো তখন কিন্তু সবাই বলছিল যে এই ছেলে টেস্ট ক্যারিয়ার বেশি দিন টিকবে না, ওয়ানডে ক্যারিয়ারও টিকবে না। অফের বাইরে শর্টই করতে পারে না, সাফল করে বারবার অনে নিয়ে আসে। এখন ওই জিনিসটা কিন্তু সে মারাত্মক কোনো পরিবর্তন করে নাই। এমন না যে সে ওই জিনিসটা আমূল বদলায় ফেলছে। হ্যাঁ, অফ সাইডে সিঙ্গেল নেওয়া শিখছে, অফ সাইডে আস্তে আস্তে ড্রাইভ, ছোট ছোট ড্রাইভ করা শিখছে। এমন না অফ সাইডের মাস্টার হয়ে গেছে, সৌরভ গাঙ্গুলি হয়ে যায় নাই। তারপরেও সে সর্বকালের সেরাদের একজন হয়ে গেছে ওইটার ভেতর দিয়ে। ফলে এই লিমিটেশন এক্সপোজ হওয়ার পরেও একজন ক্রিকেটারের পক্ষে গ্রেট হওয়া সম্ভব। এই জিনিসটা মাথায় রেখে জাকেরকে যদি ফিরানো যায় তাহলে তো আমাদের জন্য অ্যাসেট। এই জায়গাটায় আমি একটু বলতে চাই যে এই যে এখন যে চেষ্টাটা হচ্ছে, এই চেষ্টাটা উল্টে বিপদের কারণ হতে পারে। এখন ওকে নিয়ে যে অতিরিক্ত কাজ করা হচ্ছে, এই কাজের আগ্রহটা তো আমি প্রশংসা করলাম, যে সবাই মিলে কাজের আগ্রহ দেখাচ্ছেন অমুক তমুক, এগুলো তো খুবই প্রশংসিত। কিন্তু এই অতিরিক্ত কাজ করার বিপদ আছে, এবং আমার একটা খুবই পার্সোনাল একটা হাইপোথিসিস হচ্ছে যে জাকের আসলে এই অতিরিক্ত জন্যই ফর্মটা হারাইছে, এক্সপোজ হওয়ার জন্য ফর্ম হারায় নাই। সে তার ওই টেকনিক দিয়ে যে কোনো বোলিং যে কোনো কন্ডিশনে খেলতে পারে, এটা সে প্রুভ করছে ১.৫ বছর ধরে। কিন্তু সে আসলে ফর্ম হারাইছে, দেখবেন আপনি যদি ওর ফর্ম হারানোর টাইম লাইনটা দেখেন, তাহলে অসাধারণ একটা জিনিস আপনি আবিষ্কার করবেন। বাংলাদেশে জুলিয়ান উড বলে একজন পাওয়ার হিটিং কোচ আসলেন না, দিন সাতেক বোধহয় কাজ করলেন ন্যাশনাল টিমের সঙ্গে, এবারে বাকি কয়েকদিন কাজ করলেন আমাদের মেয়েদের টিমের সঙ্গে, কয়েকদিন কোচদের সঙ্গে। এখন যেটা হলো, জুলিয়ান উড নিজেও ওই সময় বারবার বলতেছিলেন যে তার যে কাজগুলো এগুলো করতে হয় কোনো একটা গ্যাপ টাইমে, অফ সিজনে এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যে। আর আমি জুলিয়ান উড নিয়ে পড়াশোনা করে দেখলাম, তার ওয়েবসাইটটায় ঘুরে দেখলাম, এটা মূলত বড়দের কাজ না। মানে যারা একবার সিনিয়র হয়ে গেছে তাদের আর জুলিয়ান উডের এইসব থিসিসে ঢোকা উচিত না। এটা মানে অনেকেরই এগুলা নিয়ে কথাবার্তা আছে। কিন্তু যেটা হলো যে উনি যখন ন্যাশনাল টিমের সঙ্গে কথাবার্তা বললেন, ন্যাশনাল টিমের বাকিরা ব্যাপারটা দেখলো, শুনলো, বুঝলো, কান দিয়ে বের করে দিল। জাকের আলী অনেক আমার কাছে মনে হয় যে একটু বাচ্চা বাচ্চা তো, আর ও পাওয়ার হিট করতে পছন্দ করে। ফলে যেটা হয় যে একটা লোক যখন রোমাঞ্চকর কিছু করে, পাওয়ার হিটিং তো খুব রোমাঞ্চকর কাজ, সেটার সঙ্গে সে যখন শোনে যে এই কাজটা করলে আমার পাওয়ারটা আরো বেড়ে যাবে,
আমি এই বলটারে এখন তো পাঠাই ৮০ মিটার, এই বলটা তখন ১১০ মিটার যাবে। ও ওইগুলো করতে গেছে। আপনারা ওই সময়ের প্রচুর ফুটেজ স্টিল দেখবেন যে আমাদের ন্যাশনাল টিমের বাকি ক্রিকেটাররা ব্যাপারগুলো নরমালি নিচ্ছে, কিন্তু জাকের আলী অনেক প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট পর্যন্ত যেগুলো জুলিয়ান উড নিয়ে আসছিল সেগুলো প্রত্যেকটা নিয়ে অনেক সময় কাটাচ্ছিল। মানে ওর ব্যাটিং রে ওই সময় বদলায় নাই, কিন্তু ওর মাথারে কনফিউজড করছে। আর ওই ৭ দিন সময়টা আমি ওই সময় বারবার বলছি, ৭ দিন সময়টা কারোর ব্যাটিং এ প্রভাব ফেলার জন্য কোনো টাইমই না, কোনো টাইম না। জুলিয়ান উড ওই সময় কি বলছে এটাতে কারোর ক্ষতিও হওয়ার কথা না, উপকারও হওয়ার কথা না, কিন্তু কনফিউজড হওয়ার জন্য যথেষ্ট টাইম। একটা সেট মানুষকে কনফিউজ করতে আপনার ৭ মিনিট যথেষ্ট। জুলিয়ান উড কনফিউজড করছে তা না, এই বাচ্চা নিজে কনফিউজড হয়ে গেছে। ও কি করছে, ও আরো বেশি ওইগুলো রপ্ত করার চেষ্টা করছে, যে যতই নিষেধ করুক। আমি নিশ্চিত কোচরাও বলছেন যে এখন এগুলো ট্রাই করবা না, ও জুলিয়ান উডও বলছেন, কিন্তু ও ওইগুলো মনে মনে ট্রাই করছে। যদি ফিজিক্যালিও ট্রাই করতে আমি দেখছি, আমি ওই সময় ফুটেজে দেখছি। সেটাও যদি বাদ দেন, ওর মানসিকতা ওইটা ঢুকে গেছে যে আমার ব্যাকলিফট আরো বাড়াইতে হবে, আমার এই সুইংটা গলফ সুইং করতে হবে, আমার বেজ আরো শক্ত করতে হবে। এমনিতেই তো জাকেরের বেজ খুব দারুণ শক্ত, এমনিতেই তো ওর সুইং সুন্দর। এখন কি হয়, এটা বায়োমেকানিক্স এর ইয়েগুলো পড়লে আপনি দেখবেন যে একজন ব্যাটসম্যান পাওয়ার হিটিং যখন জেনারেট করে, এই যে জুলিয়ান উডের যেসব পাওয়ার হিটিং থিওরি, এগুলো সব কিন্তু লেগ সাইড ওরিয়েন্টেড বেশিরভাগই। মানে একে তো জাকের লেগ সাইড ওরিয়েন্টেড, তারপরে সেই পাওয়ার হ্যাভি সব প্র্যাকটিস বা থিওরি মাথার ভিতরে ঢুকায় আরো বেশি লেগ সাইড ওরিয়েন্টেড হয়ে গেছে। মানে সে আরো আর্ক চায়, মানে সে আরো সুইং চায়, ব্যাটে ব্যাটে গলফের সুইং চায়। ফলে কি হয়েছে, তার বডি ব্যালেন্সটাও অনেক বেশি ঝুঁকে গেছে। এটা আমার পুরোপুরি অ্যাজাম্পশন। একটু বায়োমেকানিক্স যারা বোঝেন বা ওই যে বডি পজিশন টজিশন নিয়ে যারা কাজ করেন তারা একটু ঘুটে দেখতে পারেন, ফুটেজ দিয়ে দিয়ে দেখতে পারেন যে ওই জুলিয়ান উডের সঙ্গে ওর ওই সময়টার পরে ওর বডি পজিশন কতটা নষ্ট হয়েছে এটা আমি আপনার লিখে দিতে পারি। তারপর কত বেশি লেগ সাইড ওরিয়েন্টেড আরো হয়ে গেছে। জাকের আলী অনেক বুলবুল ভাই বলতেছিল যে জাকের আলী অনেক ঠিক কদিন আগেও তো অফসাইড থেকে ছক্কা মারতে পারত, কেন হুট করে সেটাও বন্ধ হয়ে গেল? অফসাইডও একেবারে কানা তা তো না, ও তো পারতো, এইটা বন্ধ হয়ে গেল কেন? এটা আমার কাছে মনে হয় জুলিয়ান উডের এই সেশনটা একটা প্রভাব ফেলছে। জুলিয়ান উড ওর ক্ষতি করছে বলতেছি না, ওরা কনফিউজড স্টেটে নিয়ে গেছে। এই উদাহরণটা টানলাম এই কারণে, এই যে অনেকের নিয়ে যে কাজগুলো হচ্ছে এগুলো না আবার ওভার কোচিং হয়ে যায়। এই যে সালাউদ্দিন ভাই যেটা করতেছে, ওর অনসাইড আটকায় দিয়ে শুধু অফে প্র্যাকটিস করতে বলতেছে। এখন এটাতে আবার ওর ন্যাচারাল ব্যাটিং আরো ক্ষতিগ্রস্ত না হয়, এবং এই সময় যদি সবাই মিলে আরো বেশি থিওরি ঢুকাইতে থাকে ওর মাথায়, আরো বেশি ওরে ব্যাটসম্যান করে তোলার চেষ্টা করে যে প্রপার ব্যাটসম্যান হয়ে ওঠো, তাহলে আরো বেশি না কনফিউজড হয়ে যায়, আরো বেশি না ছেলেটা দ্রুত হারায় যেতে থাকে। দেখেন সব সময় ওভার কোচিং আমি এটা একদম পছন্দই করি না। আমি তো আসলে মানে অতিরিক্ত কোচিংই পছন্দ করি না। ক্রিকেটে এত কোচিং এর দরকার কি? ক্রিকেটাররা ইটসেলফ অনেক দক্ষ, দক্ষ বলেই এই পর্যন্ত আসে। ক্রিকেটে কোচিং করাবেন আপনি বাচ্চাদের, এই পর্যায়ে আসবে, বাচ্চাদের ছেড়ে দিবেন, ছেলেদের ছেড়ে দিবেন, ওরা ওদের পারফর্মটা করবে, কার কি প্রবলেম হচ্ছে সেগুলো নিয়ে আলাপ করবেন। এত কোচিং করানোর কিছু নাই, ক্রিকেটে এত কোচিং এর খেলা না। তো কোচিং করান ঠিক আছে, আজকের দিনে তো আর আপনি মাপ পাবেন না, কোচিং করাইতে হবে। ওভার কোচিং আমাদের বহু ছেলে পেলে শেষ করে দিছে। আমাদের সৌম্য সরকার, আমাদের আশরাফুল, আমাদের রোকন ভাই থেকে শুরু করে এই লিটন পর্যন্ত বহু ছেলে পেলে ওভার কোচিং এর শিকার। কেউ হয়তো মুখে স্বীকার করবে না, কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি ওভার কোচিং না হলে এই ছেলেগুলোর জীবনটা অন্যরকম হতো। তো সুবিধা হচ্ছে যে সেই আশরাফুল নেটের পাশে থাকতেছে। আশরাফুল আমি নিশ্চিত, এবং এটা জেনেই বলতেছি, আশরাফুল ওরে পুশ করতেছে শুধু এই কথাটায় যে তোমার কিছু মাথায় ঢোকানোর দরকার নেই জাকের, তোমার কিছু মাথায় ঢোকানোর দরকার নেই, তুমি শুধু তোমার খেলাটা কিভাবে খেলতে পারো সেটা বলো। তুমি যা চাও যে আমি এইভাবে হইলে আমি আমার খেলাটা খেলতে পারি সেটা বলো, আমরা সেই জন্য তোমারে কি করতে হয় সেই সাপোর্ট দেই। তো এইভাবে যদি করা যায়, এবং সালাউদ্দিন ভাই তার ছোটবেলার গুরু, অনেক ছোটবেলা মানে বেশ অনেকদিন ধরে গুরু, তিনিও যদি এই মেসেজটা দেন যে তুই তোর খেলাটা খেল রে বাবা, যে খেলাটা 6 মাস আগে খেলতেছিস ওই খেলাটা খেল, এই খেলাটা খেলার জন্য যা দরকার সেটা আমার বল, আমি কি করতে পারি বল, আমার কোন সাপোর্টটা তোর দরকার। সেক্ষেত্রে একটা সুখবরও আছে, সুখবরটা হচ্ছে যে সে নাকি নেটে একদম ন্যাচারাল শট করা শুরু করছে গত 4-5 দিন বা 7-8 দিন ধরে।
এবং সর্বশেষ এই যে একটা বিজয় দিবস ম্যাচ হলো কোয়াবের, ওই ম্যাচে একটা দুটো শট যারা দেখছেন তারা বলতেছেন যে সে খুব ন্যাচারাল হিট করছে। মানে ওর ভিতর যে জড়তাটা তৈরি হয়েছিল, নিজেরে একদম বুঝতেছে না এরকম একটা অ্যাপ্রোচ তৈরি হয়েছিল, সেটা আর নাই। নেটে ওর ব্যাটিং দেখে যারা ওদের নিয়ে কাজ করতেছেন তারা সবাই মুগ্ধ যে না, ওকে, ওর ওই অফসাইড বাড়ানো অমুক তমুক কিছু দরকার নেই, ও ওর জায়গায় ঠিক আছে। সেটা হলে অনেক, আমি আবারও বলি, অনেক আমাদের জন্য অ্যাসেট। দেখেন ওই মাঝখানে কি হইছে না হইছে, ওইসব গ্রুপিং ট্রুপিং অমুক তমুক এইগুলাতে রাগ করে নিজেদের ছেলে পেলেরে ছুঁড়ে ফেলা যাবে না। অনেকের কথা জাস্ট ভাবেন যে একটা বছর আগে এই ছেলেটা আমাদের কত সার্ভিস দিছে, এই ছেলেটার কারণে আমরা কতগুলো সিরিজ জিতছি, এই ছেলেটা আমাদের কত আনন্দের উপলক্ষ এনে দিছে, এবং এই ছেলেটার উপরে আমরা কতবার স্বপ্নের বাজি ধরছি। ফলে কোনোভাবেই সেই বাজিতে হারা চলবে না। যেদিন হারবো সেদিন স্থায়ীভাবে হারবো, সেদিন আমরা ধরে নেব যে আর হবে না। তার আগ পর্যন্ত কেউ এই বাজি উইথড্র করবেন না। আপনারাও নিশ্চিত থাকেন যে অনেককে আমাদের দরকার। দরকার তা বলতেছি না, অনেককে আমাদের দরকার, প্রত্যেককে আমাদের দরকার। যে একবার আমাদের সিস্টেমে আসে তাকে আমরা ছাড়বো না, তাকে আমরা পরিচর্যা করে আবার সর্বোচ্চ পর্যায়ে আনার চেষ্টা করব। আমরা কখনো তুষার ইমরান, শাহরিয়ার নাফিস, তারপরে নাইম এরকম গল্প শুনতে চাই না যে একটু পাহাড় কাছে বা পাহাড় কায় নাই সরায় দেওয়া হয়েছে আর জীবনে খোঁজ নেওয়া হয় নাই। এই খোঁজ না নেওয়ার গল্প আর শুনতে চাই না। ফলে অনেকের প্রতি এই যে কমিটমেন্টটা বিসিবি দেখাচ্ছে ওভারঅল, এটাতে আমি খুব সন্তুষ্ট এবং অনেকের দুর্দান্ত একটা প্রত্যাবর্তন আশা করতেছি। এই বিপিএল একটা দুর্দান্ত প্রত্যাবর্তন হলেই তো হবে, তাহলেই তো ওয়ার্ল্ড কাপে আমরা ওকে নিয়ে স্বপ্ন দেখতে পারবো। অনেকের জন্য শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন।